আজকের আলোচ্য বিষয় ফাইল ডাকাতি থেকে লজিক্যাল তরজায়, বিধানসভার ভোট করানারে দরজায়, কেউ মন্দির করে কেউ দেখে বাবরি, শেষে কার ফাঁকা প্লেট কার পাতে রাবড়ি। মূলত আমার যেটা প্রসঙ্গ দেখে মনে হচ্ছে যে সাবজেক্টগুলো আনা হয়েছে সেটা মূলত সামনের 2026-এর বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে কোন দলের কি মানসিকতা সেটা বোঝার একটা চেষ্টা করছেন বোধহয় মাননীয় সঞ্চালক সুমনবাবু। দেখুন, ফাইল ডাকাতি এটা বিষয়ে আমি বিশদ কিছু এই কারণেই বলবো না, কারণ এটা একটি আদালতের বিষয়, যেহেতু আদালতের পর্যবেক্ষণে আছে। পার্টিকুলারলি এই সাবজেক্টের উপরে আমি নিশ্চিতভাবে কিছু বলবো না, কিন্তু এটুকু বলবো বাংলার মানুষ এখন জেনে গেছেন যে শীতকালে যেরকম পাখি আসে, শীতকালীন পাখি আমরা যাকে বলি, যারা শীতের সময় আসে শীত মিটে গেলে চলে যায়, ঠিক তেমনি ইডি, সিবিআই, এনআইএ এরা শীতকালীন পাখির মতো নির্বাচনের আগে আসে, নির্বাচনের পরে এদের আর দেখা পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে তারা কোন উদ্দেশ্যে আসেন, কেন আসেন, কি কারণে আসেন এবং নির্বাচনের পরে কেন আর তাদের টিকি পাওয়া যায় না, এটা বাংলার মানুষ এখন ভালো মতো বুঝে গেছে। বাংলার মানুষ জানেন যে এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে 2014 সালের পর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কুক্ষিগত করার চেষ্টা করেছেন এবং এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে নিজের দলদাসে পরিণত করেছেন এবং ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুযায়ী এরা চলবেন, এটাও বাংলার মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছেন। নবতম সংযোজন, যেটা একটা সময় টিএন শেষান তার সাংবিধানিক মর্যাদা বাড়িয়েছিলেন, ভারতবর্ষের মানুষের কাছে নিজের গুরুত্ব এবং নির্বাচন কমিশনের গুরুত্ব বাড়িয়েছিলেন, সেই নির্বাচন কমিশনকেও বর্তমানে যিনি নির্বাচন কমিশনার আছেন তাকেও সুপরিকল্পিতভাবে কিভাবে দলদাসে পরিণত করা যায় তার প্রমাণ যদি কেউ পেতে চান তাহলে ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখন ভারতবর্ষের নির্বাচন কমিশনও ভারতবর্ষের যিনি কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি তার এঙ্গুলি হলনে তাদের চলতে হচ্ছে। এসআইআরে আপনি ভুলে যান আপনি তৃণমূল, আপনি ভুলে যান আপনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আপনি ভুলে যান আপনি ভারতীয় জনতা পার্টি, আপনি ভুলে যান আপনি জাতীয় কংগ্রেস। এসআইআরের লাইনে কাদের দাঁড়াতে হচ্ছে? অমর্ত্য সেন, তাকে এসআইআরের লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় কিনা। কে লাইনে দাঁড়াচ্ছেন আপনাদের বুঝতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, যিনি একটা সময় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, তাকে এসআইআরের লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ছিলেন কি না। কাকে প্রমাণ দিতে হচ্ছে? ভারতবর্ষের স্বনামধন্য ক্রিকেটার, ফাস্ট বোলার, তাকে প্রমাণ দিতে হচ্ছে যে তিনি ভারতীয় কি না। কাকে প্রমাণ দিতে হচ্ছে? 70, ঊর্ধ্ব 80, 85, 90 বছরের মানুষগুলো লাইনে দাঁড়িয়ে আছে, জীবনের শেষ প্রান্তে এসে তাদের পরিচয় দিতে হচ্ছে তারা ভারতীয় কি না। যতটা না কষ্টের লাইনে দাঁড়ানো, তার থেকে অনেক বেশি কষ্টের যে তাদের পরীক্ষা দিতে হচ্ছে তারা ভারতীয় কিনা। যদি কারোর ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে থাকে, তাকে যদি কেউ প্রশ্ন করে তুমি ভারতীয় কিনা, তার আত্মসম্মানে ঘা লাগবে কিনা। 2 বছরের পরিকল্পিত এসআইআরের পরিবর্তে 2 মাসের অপরিকল্পিত এসআইআর বাংলার মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হলো। অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচনের আগে এসআইআর হয়েছে, দিল্লি বলুন, হরিয়ানা বলুন, বিহারে বলুন, কোথাও তো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে লাইনে দাঁড় করানো হয়নি। তাহলে বাংলায় হলো কেন? বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্য এটা যদি কেউ না বোঝে, শুধু এআই এর মাধ্যমে এটাকে বিবেচনা করতে যায় এবং করতে গিয়ে বাঙালিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লাইনে দাঁড় করিয়ে রাখে, বাঙালির আত্মসম্মানে যারা বারংবার আঘাত করে
তাদের বিরুদ্ধে যদি বাংলার মানুষ গর্জে ওঠে, বাংলার মানুষ প্রতিবাদ করে, এটা কি কোনো অন্যায়? নাকি এটা নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া? কল্পনা করতে পারেন 2রা ফেব্রুয়ারি অবধি 150 জন মারা গেছেন, হয় এসআইআর এর কাজ করতে গিয়ে অথবা এসআইআর এর লাইনে দাঁড়িয়ে। আজ অবধি কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে? রাজনৈতিকভাবে আমরা অনেকবার বিরোধিতা করেছি যে এরা বাংলার উপর অত্যাচার করে, এনআরজিএস এর টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, জলের টাকা দেয় না, আমাদের 2,00,000 কোটি টাকা পাওনা আছে সে টাকা দেয় না, এবং বাংলায় কথা বলার অপরাধে বাংলার বাইরের সমস্ত রাজ্যে শুধু বাংলা ভাষার বলার অপরাধে তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। তাদের একমাত্র অপরাধ তারা বাংলায় কথা বলে। অথচ বাংলার বুকে প্রায় 2 কোটি মানুষ বাইরে থেকে এসে বসবাস করেন, রুটি রুজি এখানে তারা তাদের রুটি রুজি হয়। তাদের প্রতি কিন্তু বাংলার যে মানসিকতা, বাংলার মাটির যে গর্ব, বাংলার মাটির যে গুণাবলী, সেই গুণাবলীর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনোদিনই তাদের বাইরের রাজ্য কিংবা বাইরের ভাষা হিসাবে কোনোদিনই পরিগণিত করিনি। কারণ এটাই বাংলার মাটির গুণ, এবং এই বাংলার মাটির যে গুণ, সেই গুণটাকেই এরা অস্বীকার করতে চায়। আপনি কল্পনা করে দেখুন বাংলা এবং বাংলার মনীষীদের সম্পর্কে এদের ধারণা কি? কেন এরা বাংলার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সংসদে দাঁড়িয়ে বলছেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে একসঙ্গে চায়ের দোকানে বসে চা খেতেন। ব্রিটিশ পুলিশের সামনে প্রথম মা আমার মাতঙ্গিনী হাজরা নিজের বুক পেতে দিয়েছিলেন, তাকে বলে মাতঙ্গিনী হাজরা। এরা মিছিল করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। এরা বাংলার মানসিকতা, বাংলার মনন এরা কি বুঝবে? এদের পক্ষে বোঝা সম্ভব? এইটাই তো বাংলার মানুষ জিজ্ঞেস করছে। আপনি বলুন তো, এই যে আলোচনাটা করা হচ্ছে, নির্বাচনকে মাথায় রেখে আজ অবধি মমতা ব্যানার্জি কিছু করেছেন আপনি দেখাতে পারবেন না? আমি দায়িত্ব নিয়ে বলছি। মমতা ব্যানার্জির যুগান্তকারী পরিকল্পনা লক্ষ্মীর ভাণ্ডার 2021 নির্বাচনে জেতার পরে, নির্বাচনের আগে না কিন্তু। অর্থাৎ যদি নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কোনো পরিকল্পনা করতেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা 2021 নির্বাচনের আগেই চালু করতে পারতেন। উনি ঘোষণা করেছিলেন, চালু করেছেন কিন্তু 2021 নির্বাচনের পরে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে তিনি কিছু করেন না। স্বাস্থ্যসাথী যখন হয়েছিল সামনে কোনো নির্বাচন ছিল না, কোনো নির্বাচন ছিল না। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে কিছু করা নয়। নির্বাচনের আগে আমরা তো শুনেছিলাম 2 কোটি বেকার যুবকের প্রত্যেক বছর চাকরি হবে, হয়েছে? আমরা তো শুনেছিলাম প্রত্যেকের ব্যাংকে 15 লক্ষ করে টাকা পৌঁছে যাবে, পৌঁছেছে? যারা নির্বাচনের আগে এই কথা বলে, নির্বাচনের পরে মানুষের সেই কাজ করে না, তাদের সম্পর্কে বাংলার মানুষের একটা ন্যূনতম ধারণা আছে। আমি আপনাদের বলতে চাই, এই যে সুমনদা লাস্ট যেটা বলেছেন, মন্দির কিংবা মসজিদ, আমি বলছি এরকমভাবে বাংলার রাজনীতি কোনোদিন পরিচালিত হয়নি। বাংলার রাজনীতি, বাংলার মানুষ সব সময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। বাংলার মানুষ কোনোদিন ধর্মকে সামনে রেখে বাংলার বুকে রাজনীতি করেনি। কারণ এ মাটি চৈতন্যদেবের মাটি। যিনি যখন কীর্তন করতে রাস্তায় বেরিয়েছেন হরে কৃষ্ণ, তখন তার পাশে যিনি খোল বাজাচ্ছিলেন তিনি ছিলেন জবন রুই দাস। আমার হিন্দু ধর্ম আমাকে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, যিনি দক্ষিণেশ্বরের মন্দিরে থাকতে থাকতে 7 দিনের জন্য মাজারে চলে গিয়ে পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দিরে ফেরত এসে বলেছিলেন যত মত তত মত। আমার হিন্দু ধর্ম, যিনি হিন্দু ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন, শিকাগো সম্মেলনে গিয়ে বক্তৃতা করে, তিনি স্বামী বিবেকানন্দ, যিনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করার মধ্য দিয়ে মানুষকে পুজো করো। একটা মন্দির কিংবা একটা মন্দিরের রাজনীতি নিয়ে মমতা ব্যানার্জি কোনোদিন রাজনীতি করেননি। তাই যদি করতেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা সব ধর্মের মানুষ পেত না। তাই যদি করতেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা সব ধর্মের মানুষ পেত না। তাই যদি করতেন তাহলে যুবশ্রীটা সব ধর্মের মানুষ পেত না।
মমতা ব্যানার্জির একটা পরিকল্পনা আপনি দেখাতে পারবেন না যেটা তিনি ধর্মের ভিত্তিতে কিংবা ভাষার ভিত্তিতে ভাগ করেছেন। মমতা ব্যানার্জি যেটা করেছেন তিনি সব মানুষের জন্য করেছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি কার কথা শুনেছেন? বিশিষ্ট অর্থনীতিবিদ মহামান্য বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি বলেছিলেন গরিব মানুষের কাছে টাকা পৌঁছে দাও, সেই টাকা হাত ঘুরে বাজারে আসবে, বাজার অর্থনীতি চাঙ্গা হবে। মমতা ব্যানার্জি যে টাকাটা গরিব মানুষের হাতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন, সেই টাকাটা তারা তাদের ন্যূনতম চাহিদা, ন্যূনতম কাজ সেটুকু মেটানোর জন্য তারা সেই টাকা নিয়ে বাজারে আসছেন, বাংলার বাজার অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আপনি বলুন তো, ভারতবর্ষের জিডিপি রেট আর বাংলার জিডিপি রেট। আর সুমনদা, আপনি কর্মসংস্থানের কথা বলছেন। একটা দেশের কর্মসংস্থান তার মূল জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কত কাজ তৈরি করতে পারছে, সেটা কিভাবে বিভিন্ন রাজ্যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। একটা রাজ্যের পক্ষে কর্মসংস্থান তৈরি করা সম্ভব নয় যদি তার রাষ্ট্রটা ঠিক না থাকে। আপনি বলুন তো, 2014 সালের পর থেকে আজ অবধি ভারতবর্ষের সরকার আমার দেশের বেকার ছেলে মেয়েদের জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? একটা কর্মসংস্থানের কথা বলুন যেটা উনি ভারতবর্ষের বেকার যুবকদের জন্য, যুবতীদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন। ধর্মের কথা বলছেন, এখন শুনছি কিছু না পেরে এখন রথযাত্রা হচ্ছে। আমরা ছোটবেলায় শুনেছিলাম ভাব সম্প্রসারণ হতো, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটিয়ে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমার তো মনে হয় এখন যদি এই ভাব সম্প্রসারণ লিখতে দিত তাহলে বলতো রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা পথে লুটিয়ে করিছে প্রণাম। মোদি ভাবে আমি দেব, শাহ ভাবে আমি, গণেশ কুমারও তাই ভাবে, হাসে বাঙালি। ধর্ম দিয়ে বাংলাকে এরকমভাবে বিচ্ছিন্ন করা যাবে না। আমার মনে পড়ে কবির সুমনের সেই কথা, পাকস্থলিতে নেই তো হিন্দু নেই কোন মুসলমানি, সেটা যাহাই জল তাহাই তো পানি। এটাই বাংলা। এই বাংলাকে যারা যতই ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাক তারা জীবনে কোনো দিন পারেনি, আর আগামী দিনেও পারবে না। বাংলা নির্ভর করে তার আত্মমর্যাদার উপর। বাঙালি বেঁচে থাকে তার আত্মমর্যাদার উপর। বাঙালি স্বাধীনতা সংগ্রামেও অগ্রণী ভূমিকা পালন করেছে। সারা ভারতবর্ষের মানুষ জানে আন্দামান সেলুলার জেলে 518 জনের মধ্যে 398 জন ছিল বাঙালি। সাভারকরের মতো কেউ মুচলেখা দেয়নি। উল্লাসকর দত্তকে পাগল করে দেওয়া হয়েছিল, বারিন ঘোষরা জেল খেটেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন মুচলেখা দেননি। এই রাজ্যেরই, এই দেশেরই হয়ে ক্ষুদিরাম বোস প্রথম ফাঁসির মঞ্চে নিজের জয়গান গেয়েছিলেন। এই যারা স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, ভারতবর্ষের দুর্ভাগ্য আজকে তারাই ভারত সরকারটাকে পরিচালনা করছে। আমি শেষ করব শুধু একটা কবিতা বলে, কাগজ দেখে এমনি জেনে যাবে কত জন্ম ভারতবর্ষে ছিলাম। গান্ধীকে কেই জেনেই মেরেছিলে, কটা গুলির পরেই বলে হে রাম। সেই যে রক্ত ছলকে মাটি ছিল, যেই মাটিতে অস্ত গেল গোরা, সেই মাটিতেই সার্টিফিকেট দেবে ঠিক কতটা দেশপ্রেমী হলাম। এতদিন তো সবই ভালো ছিল, দেশপ্রেমে পাওনি কোনো খুঁত। রিপাবলিকের ওপেন পোলে জিতে দেখিয়েছিলে পাকিস্তানের ভূত। যদিও তুমি ডিজিটালের ভারত বানাবে তাই সুযোগ যুগ জিও, শুধু আমি বললে দেশের কথা ইন্টারনেট বন্ধ করে দিও। তাতে কি আর থামলে বলে চলে বলো, তখন কোথায় ছিল ইথারনেট? ক্ষুদিরামের ফাঁসির সকালবেলা, ভিড়ের চোটে পলকা জেলের গেট। ঠিক সেভাবেই দেশকে ভালোবাসি, আগের জন্মে যেমন বেসেছিলাম, তখন ছিল স্বদেশী হওয়ার যুগ, এখন অ্যান্টি ন্যাশনালিস্ট হলাম। কারণ আমার রামের থেকে অনেক রামকৃষ্ণ বেশি কাছের লোক,
তোমরা যখন হিন্দু বোঝাও, আমার শিক্ষা বলে তোর চৈতন্য হোক। চৈতন্যের কথায় মনে হলো পুরীতে গিয়ে ফিরল না তো আর, জাতের প্রথা ঘুচিয়ে দেবে বলে জবন রুইদাসকে পরিয়েছিল হার। আরও অনেক আগের জন্ম কথা বলতে পারি বুদ্ধ কিংবা বেদ, যতই বসি হিন্দু ধর্ম বুঝি ততই দেখি তোমাদের পূর্ণচ্ছেদ। শুভ সন্ধ্যা, নমস্কার। দেখুন, অনেকে বলতে পারেন, ধন্যবাদ পার্থদা, অনেকে বলতে পারেন পার্থদা লহ গৌরাঙ্গে নিজের চরিত্রটা ভুলতে পারেননি, মাঝে মাঝে সেই চরিত্রে ঢুকে পড়ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।